প্রিয় দর্শক, চারিদিকে এখন বইছে নির্বাচনের হাওয়া। মানুষের সবচাইতে বেশি আকাঙ্ক্ষিত বিষয় হলো নির্বাচন, এবং নির্বাচনকে ঘিরে আমরা এখন চারিদিকে দেখছি প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে এবং তাদের কাছ থেকে গিয়ে ভোট চাইছেন। এবং আমরা 12ই ফেব্রুয়ারির দিকে সকলেই তাকিয়ে আছি আসন্ন ত্রয়োদশ নির্বাচনে কে জিতছেন, এবং সব আসনগুলিতেই প্রার্থীরা এখন ব্যস্ত। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি ঢাকার 9 আসনে সবুজবাগে, এবং আপনারা সকলেই জানেন এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন ডক্টর তাসনিম জারা। এই মুহূর্তে আমরা তার কাছে চলে যাব। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি টু দ্য পয়েন্টের একটি বিশেষ আয়োজনে, যেহেতু এখন নির্বাচন এবং নির্বাচনে সকলেই আসলে তাকিয়ে থাকে রাজপথের দিকে এবং সকলে তাকিয়ে থাকে বাইরে কি হচ্ছে, বাইরের হাওয়াটা কেমন। তাই আজকে টু দ্য পয়েন্ট সেটে নয়, আজকে টু দ্য পয়েন্ট আমরা চলে এসেছি একটি নির্বাচনী এলাকায়, যেটি হলো ঢাকার 9, এবং আমরা কথা বলবো ঢাকা 9 স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার সাথে। চলে যাচ্ছি তাসনিম জারার কাছে। চারিদিকে বইছে নির্বাচনের হাওয়া, এবং বাংলাদেশের সবচেয়ে আকাঙ্ক্ষিত বিষয় হলো এখন নির্বাচন, এবং নির্বাচন ঘিরে আমরা চারিদিকে দেখছি একটা ভোটের আমেজ। যারা প্রার্থী রয়েছেন তারা সব দিকে যাচ্ছেন ভোটের জন্য, প্রার্থীদের যে কাজ অর্থাৎ ভোট চাওয়া সে কাজগুলি করছেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঢাকা 9 আসনে, এবং আপনারা সকলেই জানেন এই আসনের প্রার্থী তাসনিম জারা তিনি আসলে একটু ভিন্ন ধর্মী প্রচারণায় ব্যস্ত আছেন, ভিন্নভাবে নিজের নির্বাচনী প্রচারণা করছেন। তিনি সকলের কাছে যাচ্ছেন এবং তার যে ভোট চাওয়ার বিষয়টি সেগুলি করছেন। আমরা এই মুহূর্তে তাসনিম জারাকে পেয়েছি আমাদের সঙ্গে, তার সঙ্গে আমরা কিছু কথা বলবো, তাকে কিছু প্রশ্ন করব। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তাসনিম জারা। তিনি এই মুহূর্তেও ব্যস্ত রয়েছেন প্রার্থী হিসেবে, তিনি ভোটারদের কাছে যাচ্ছেন এবং ফুটবল মার্কায় ভোট চাইছেন। ভোট চাইলেন তাসনিম জারা। এবার আমরা কিছু প্রশ্নের উত্তর জানতে চাইবো তার কাছে। কেমন আছেন আপনি? কেমন ব্যস্ততা যাচ্ছে নির্বাচন ঘিরে? খুব ভালো আছি। ব্যস্ততা তো আছেই। আমরা সকাল থেকে একদম রাত পর্যন্ত আমাদের আসনে যে থানাগুলো আছে সবগুলোতে যাচ্ছি, মানুষের সাথে কথা বলছি, তার চেয়ে বেশি কথা শুনছি আসলে। সমস্যার কথাগুলো, স্বপ্নের কথাগুলো, একজন জনপ্রতিনিধির কাছ থেকে তারা কি প্রত্যাশা করেন। এই যে একটু আগেও একজন আন্টি একদম এসে জড়িয়ে ধরলেন শুধু এতটুকুর জন্য যে ওনার যে প্রতিদিনকার কষ্ট, গ্যাসের সমস্যা, এটা যে কেউ বলেছে সেটার জন্যই উনি এসে শুভকামনা জানিয়ে গেছেন। এই যে আসলে বছর পর বছর ধরে ঢাকা 9 সেবাগুলো থেকে যে বঞ্চিত হয়ে এসেছে মানুষ, সেটার একটা যাতে আমরা ন্যায্যভাবে সেবাগুলো পাই সেই জন্য আমরা কাজ করব। হ্যাঁ, এবং আমরা দেখেছি আজকে আপনি 6 দফা নির্বাচনী ইশতেহার দিয়েছেন। সেই ইশতেহারে গ্যাস থেকে শুরু করে কর্মসংস্থান এবং সর্বোপরি আপনি যে সমস্যাগুলি দেখেছেন এতদিন ধরে সেই সমস্যাগুলি উত্তরণের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য আপনি কি করবেন, এবং এই প্রতিশ্রুতিগুলি আরও একটু যদি খোলাসা করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। আচ্ছা, ঢাকা 9 যদিও শহরের প্রাণকেন্দ্র, এখানে বছর পর বছর ধরে মানুষ সেবাগুলো থেকে বঞ্চিত হয়ে এসেছে। অনেক জায়গা আছে যেখানে এখনও রাস্তা করে যাওয়া যায় না। আমরা গতকালই 75 নম্বর ওয়ার্ডে ছিলাম, সেখানে সাঁকো করে পার হতে হচ্ছে। কিছু জায়গা আবার ওনারা নিজেরাই কয়েক লাখ টাকা খরচ করে রাস্তাটা মেরামত করেছেন, যদিও সেটা সিটি কর্পোরেশনের আন্ডারে ট্যাক্সের টাকা প্রতি মাসে গুনছেন, কিন্তু সেবাগুলো পাচ্ছেন না। গ্যাস, পানি, এগুলোর অনেকগুলো সংকট আছে। তো যেই সেবাগুলো আমাদের পাওয়ার কথা, কারণ ট্যাক্সও এখানে কেউ 1 পয়সা কম দেওয়ার সুযোগ নেই, সেই সেবাগুলো যাতে আমরা পাই সেই জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। শিক্ষা নিয়ে পরিকল্পনা আছে। আপনি জানেন যে বিগত বছরগুলোতে আমাদের কারিকুলামে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, যার ভুক্তভোগী হয়েছে আমাদের শিক্ষার্থীরা এবং শিক্ষকরাও। আমার যেহেতু বিশ্বমানের একটা শিক্ষা লাভ করার সুযোগ হয়েছে এবং শিক্ষকতা করার সুযোগ হয়েছে কেমব্রিজ ইউনিভার্সিটি মেডিকেল স্কুলে, আমি চাই যে আমাদের সন্তানেরাও একেবারেই বিশ্বমানের শিক্ষা পাক, সুযোগগুলো পাক, যাতে তারা বিশ্ববাজারে কম্পিট করতে পারে, যোগ্যতা অর্জন করতে পারে। তো সেই জন্য একদম সুনির্দিষ্ট পরিকল্পনা আমাদের বরাদ্দ থেকে স্কুলগুলোতে মডার্ন ল্যাঙ্গুয়েজ ল্যাব, সায়েন্স ল্যাব, তারপরে কোডিং ওরা শিখবে যাতে করে ওদের উচ্চশিক্ষার জন্য ওরা প্রস্তুত হতে পারে।
সহশিক্ষা কার্যক্রম থাকবে, শুধু বইয়ের পড়া না, পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, মানসিক স্বাস্থ্য নিয়ে ওরা শিখবে। স্বাস্থ্য একটা অনেক বড় সমস্যা এখানে, লাখ লাখ মানুষের বসবাস, খুবই ঘনবসতিপূর্ণ এলাকা, ঢাকা নয়, কিন্তু তারপরেও হাসপাতাল আছে শুধুমাত্র একটা, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। সেখানেও অনেক অব্যবস্থাপনা, অনেক যন্ত্রপাতি নাই, লোকবলের সংকট আছে। তো সেই জায়গায় সুনির্দিষ্ট পরিকল্পনা আছে যাতে করে আধুনিক যন্ত্রপাতি এবং লোকবলের যে সংকট সেগুলো কাটিয়ে উঠে কীভাবে আমরা একেবারে আদর্শ একটা সেবাকেন্দ্র হিসেবে মুগদা মেডিকেলকে গড়ে তুলতে পারি। এর পাশাপাশি আমাদের পাড়ার অনেকগুলো ক্লিনিক আছে, সেগুলোকে আধুনিকায়ন করে সেগুলোকে মিনি হাসপাতাল হিসেবে তৈরি করার পরিকল্পনা আছে। জীবিকা নিয়ে আমাদের তরুণরা অনেকেই দেখা যায় পড়াশোনা শেষ করে বেকারত্বে ভুগছেন, এই জন্য না যে তাদের মেধা নাই, কিন্তু সুযোগটা নাই বা পুঁজি নাই। তো এই পুঁজির জন্য স্টার্ট আপ ঢাকা 9 নামে একটা উদ্যোগ নিব আমার বরাদ্দ থেকে, যাতে করে তরুণ উদ্যোক্তারা পুঁজিটা দিয়ে শুরু করতে পারে, সিড ফান্ড দিয়ে শুরু করতে পারে। আমাদের কর্মজীবী মায়েদের জন্য অনেক ভোগান্তি হয়, সেই জন্য প্রত্যেকটা ওয়ার্ডে ডে কেয়ার সেন্টার চালু করার পরিকল্পনা আছে। এবং যারা স্থানীয় উদ্যোক্তা আছেন, নারী উদ্যোক্তা সহ যারা স্থানীয় উদ্যোক্তা আছেন, তাদের জন্য কমার্স ট্রেনিং এবং মার্কেট প্লেস অ্যাক্সেসটা আমরা নিশ্চিত করব, যাতে করে ঘরে বসে যারা কাজ করতে যাচ্ছেন, উদ্যোক্তা হতে যাচ্ছেন, তাদের জন্য যাতে আমরা সুযোগটা তৈরি করতে পারি। এবং আমাদের ঢাকা 9 অঞ্চলে অনেকেই অনানুষ্ঠানিক খাতের শ্রমজীবী মানুষ, এবং তাদের জন্য যাতে ন্যায্য বেতনটা নিশ্চিত হয়, কেউ যাতে সুযোগ নিতে না পারে, আইনি সুরক্ষা নিশ্চিত হয়, সেজন্য কাজ করব। আমাদের নিরাপত্তা একটা বড় ইস্যু। আজকেই আমরা গুদারাঘাটে গিয়েছিলাম, ওখানে নানু নাতি দুজন এর সাথে কথা হচ্ছিল একটা চায়ের দোকানে বসে। ওনারা খুব আক্ষেপ করেই বলছিলেন যে আমাদের যুব সমাজ তো মাদকের গ্রাসে কবল হয়ে যাচ্ছে, এটার জন্য কি করা যায়। পার্ক নাই এলাকাতে, ওরা যে খেলবে সেই জায়গাটা নাই, মাদক খুব ফ্রিলি অ্যাভেলেবল। তো সেই জায়গায় আমরা মাদকের সিন্ডিকেটগুলোর উপরে একেবারেই সিন্ডিকেটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব এবং যারা ভুক্তভোগী আছেন তাদের চিকিৎসা নিশ্চিত করব, কিন্তু মাদকের সিন্ডিকেট আমরা এখান থেকে নির্মূল করব। আর সর্বশেষ যেটা অনেকের কনসার্ন, সেটা হচ্ছে নির্বাচনের আগে অনেক কিছু শোনা যায়, কিন্তু নির্বাচনের পরে এমপিকে আর খুঁজে পাওয়া যায় না। জনপ্রতিনিধি হিসেবে বছর পর বছর তো এখানে মানুষ ভোট দিয়ে পাঠিয়েছেন সংসদে, কিন্তু এই সমস্যাগুলো বছর পর বছর ধরে রয়ে গেছে। তো সেই জন্য আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা যে কোনো ভাই বা নেতা ধরে সমস্যা জানাতে হবে এমন না, অফিস থাকবে, অফিসে মানুষ এসে কথা বলতে পারবেন, এবং প্রত্যেকটা সমস্যা আমরা ডিজিটাল ড্যাশবোর্ডের মাধ্যমে আপডেটগুলো জানাবো, যাতে করে সবাই জানেন যে তাদের সমস্যা নিয়ে আমরা কতখানি কাজ করতে পেরেছি, কোন স্টেজে আছে। আপনি 6টা প্রতিশ্রুতিতে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় কভার করার চেষ্টা করেছেন, সেখানে শিক্ষা আছে, স্বাস্থ্য আছে, এরকম নানান বিষয় আছে, এবং সর্বোপরি আপনি যাতে করে অ্যাভেলেবল থাকেন, আপনার অ্যাভেলেবিলিটিটাকে এনশিওর করার চেষ্টা করেছেন। সেই জায়গা থেকে আমি যদি একজন নারী প্রতিনিধি হিসেবে চিন্তা করি, বর্তমান সময়ে আমরা বিভিন্ন জায়গায় অনেক ধরনের কথা শুনছি, অনেক ধরনের স্টেটাস দেখছি বিশেষ করে। সো এই জায়গাতে আর ইউ ফেসিং এনি কাইন্ড অফ প্রবলেম অর অবস্টাকেল অর এনি কাইন্ড অফ নেগেটিভ এক্সপিরিয়েন্স অ্যাজ এ উইমেন রিপ্রেজেন্টেটিভ অর এনিথিং এলস? আমার মনে হয় আমার জন্য এটা একটা স্ট্রেংথ, কারণ আমার যারা নারীরা আছেন আসনের, আমার মায়েরা, তারপরে নারী ভোটাররা, তারা খুব সহজেই আমার সাথে এসে কথা বলছেন, সমস্যাগুলোর কথা বলছেন, প্রত্যাশাগুলোর কথা বলছেন, এবং অনেক ক্ষেত্রে ওনারা এসে বলে যাচ্ছেন যে ঠিক আছে, তাহলে এবার আমাদের নারীদের জন্য হয়তো নিরাপত্তাটা নিশ্চিত হবে। তো সব মিলিয়ে আমার জন্য খুব ভালো অভিজ্ঞতা। তবে নারী প্রার্থী যারা, ইভেন রাজনীতি বা জনজীবনে যারা নারীরা আছেন, তাদের জন্য একটা প্রতিকূল পরিবেশ আছে, স্পেশালি অনলাইন সাইবার বুলিং এবং হ্যারাসমেন্ট। এই উত্থানের পর থেকেই অনেকে রাজনীতিতে আসছেন, জনজীবনে অ্যাক্টিভ হয়েছেন, কিন্তু তাদের প্রায় প্রত্যেকের বিরুদ্ধেই সাইবার বুলিং এবং হ্যারাসমেন্ট সারাক্ষণ চলছে, এবং ইলেকশনের আগে, ইলেকশনের সময়টাতে হয়তো এটা আরও বেশি প্রকট হবে। আমরা ওয়ার্ল্ডে অন্যান্য জায়গায় যেটা দেখি, ইলেকশনের সময়টা একটা স্পাইক করে। তো সেই জায়গায় অবশ্যই আমাদের সেফটিটা এনশোর করতে হবে, যাতে নারীরা জনজীবন এবং রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে পারে। অ্যান্ড উই হোপ সো। সেই জায়গাটা থেকে আমি যদি বলি, বাংলাদেশে যখন আপনি আসলেন 5ই আগস্টের পর, এবং সেখানে একটা দলের সাথে আপনার অ্যাফিলিয়েশন ছিল, এবং সেখান থেকে বের হয়ে আপনি এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখানে নির্বাচন করছেন, এবং আপনি আশাবাদী আপনার ব্যাপারে। সেই জায়গাটায় আপনার যে আগের অ্যাফিলিয়েশন বা বিভিন্ন ধরনের আগের কার্যক্রম, সে বিষয়গুলি নিয়ে আপনার মধ্যে কি কোনো নেগেটিভ কোনো এক্সপিরিয়েন্স কাজ করছে কি না, বা আপনার মধ্যে কি কোনো অনুতপ্ত বোধ হচ্ছে যে আমি এই কাজটা ঠিক করেছি বা এটা ভুল করেছি, বা এটা এইভাবে না হলেও পারতো, এরকম কিছু মনে হয়েছে কি না? আমি সবসময়ই বলে এসেছি যে গণঅভ্যুত্থানের পরে আসলে একটা সুযোগ এসেছে আমাদের। রাজনীতিটা আগে যেরকম ছিল, সহিংসতার রাজনীতি, সেটা না হয়ে জবাবদিহিতার রাজনীতি, স্বচ্ছতার রাজনীতি, এটাই আমি প্র্যাকটিস করে এসেছি এবং এটাই আমি প্র্যাকটিস করব।
এবং সবশেষে আমরা ধরে নিলাম 12ই ফেব্রুয়ারি যদি আপনি এই ইলেকশনে জিতে যান, তাহলে তো সেক্ষেত্রে আপনি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছেন সেগুলো আপনি বাস্তবায়ন করার চেষ্টা করবেন, আমরা ধরে নিচ্ছি। আর যদি সেটি না হয় সেক্ষেত্রে আপনার স্ট্যান্ড পয়েন্টটা কীরকম থাকবে বা আপনি কী করবেন, কোনো পরিকল্পনা আছে কি না? আমরা 12 ফেব্রুয়ারি নিয়ে অনেক আশাবাদী। আমরা মানুষের কাছে যখন যাচ্ছি, ভোটারদের কাছে যখন যাচ্ছি, তখন ওনারা অনেক উচ্ছ্বাস, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা জানাচ্ছেন। তো সেটা নিয়ে তো আশাবাদী আছি। স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতির পথেই থাকব, যেটাই আউটকাম হোক 12ই ফেব্রুয়ারিতে। তবে আমরা আমাদের চান্সেস নিয়ে অনেক আশাবাদী। আমরা আশা করছি ফুটবল মার্কায় ঢাকা 9বাসী রায় দিবে, কারণ আমরা খুব সচেতনভাবেই চেষ্টা করেছি ঢাকা 9 থেকে প্রমাণ করার জন্য যে ভিন্নভাবে রাজনীতিটা করা যায়। অর্থ এবং পেশি শক্তির বাইরে রাজনীতি সম্ভব, নির্বাচনে জিতে আসা সম্ভব, এটা অনেকেই আমাদেরকে বলেছেন যে বাংলাদেশ এটা হবে না। কিন্তু আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ রাজনীতিতে পরিবর্তন চায়। যখন আমার 1.5 দিনের মধ্যে 5,000 স্বাক্ষর প্রয়োজন ছিল স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর জন্য, অনেকেই তখনও বলেছিলেন যে এটা আসলে সম্ভব না, কারণ এটা ডিজিটাল কোনো ফর্ম না, তাহলে হয়তো মানুষ সহজেই দিতে পারতো। কিন্তু ওই শীতের মধ্যে এসে তাদেরকে নিজে স্বাক্ষর করে যেতে হবে, নাম, তারপরে ঠিকানা দিয়ে, অনেকগুলো তথ্য দিয়ে, এটা 1.5 দিনের মধ্যে 5,000 মানুষ এলাকার ভোটার হতে হবে। সেটা একটা দুঃসাধ্য কাজ, এটা হবে না। কিন্তু মানুষ এটা করে দেখিয়েছেন। সেই অস্ট্রেলিয়া থেকে মাকে ফোন দিয়ে বলেছেন যে আম্মু তুমি গিয়ে সাইনটা করে আসো। মানুষই একসাথে হয়ে এই কাজটা সম্ভব করেছেন। এবং আমার মনে হয় যে আসলে 24-এর পরে আমরা দেখেছি যে মানুষ রাজনীতিতে পরিবর্তন চায়। এখন যখন আমরা একটা ক্লিন ক্যাম্পেইন করছি, লাখ লাখ পোস্টার ছাড়া, কোনো মাইকিং ছাড়া, কোনো ভাড়া করা শোডাউন ছাড়া, কারণ আসলে এই লাখ লাখ পোস্টার কিংবা ভাড়া করা মানুষ দিয়ে শোডাউন কিন্তু আসলে জনসেবার জন্য না, বরঞ্চ সাধারণ জনগণের উপর নিজের ক্ষমতা দেখিয়ে ভোট নেওয়ার জন্য। আমরা এর চেয়ে মনে করি অনেক বেশি শক্তিশালী পারস্পরিক সম্পর্ক এবং ব্যক্তিগত যোগাযোগ। তাই আমরা সকলকে আহ্বান জানাচ্ছি, যাদের পরিচিত মানুষ আছে ঢাকা 9 আসনের ভোটার, তারা যাতে 5 মিনিট একটা ফোন কলে এই নতুন রাজনীতির পক্ষে তাদেরকে আহ্বান জানান। এবং আমরা চাই ঢাকা 9 আসন থেকে এই পরিবর্তনটা আসুক, এবং আমরা অর্থ ও পেশি শক্তির বাইরে যে রাজনীতি সম্ভব সেটা যদি একটা আসন থেকেও প্রমাণ করতে পারি, তাহলে আগামীতে বাংলাদেশের রাজনীতিতে এমন অনেক নতুন মুখ আসবেন যারা অর্থ ও পেশি শক্তির বাইরে গিয়ে রাজনীতি করতে চান, জনসেবার জন্য রাজনীতি করতে চান। আমরাও পজিটিভ ব্যাপারগুলি আশা করছি, কিন্তু সেক্ষেত্রে এই যে আপনি যেটি বললেন যে আমরা একটু ভিন্ন ধারায় গিয়ে রাজনীতি করতে চাই, সেক্ষেত্রে আপনার প্রচারণার ক্ষেত্রেও আমরা ব্যাপারটি দেখছি যে আপনি শব্দ দূষণ কিংবা অনেক বেশি ব্যানার লাগানো কিংবা অনেক বেশি পোস্টার লাগানো এগুলো থেকে একেবারেই বাইরে, এবং আপনার ক্যাম্পেইন যেগুলো সেগুলো ডিজিটাল মাধ্যমগুলোতে আমরা বেশি দেখছি। সেক্ষেত্রে অনেকেই যেরকম আপনাকে বলছেন যে এটা আসলে এভাবে সম্ভব না বাংলাদেশে, কিন্তু আপনি হোপফুল এবং আপনি এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে ধরে নিচ্ছেন। তো সব মিলিয়ে আমরা 12 ফেব্রুয়ারি নিয়ে অবশ্যই আশাবাদী, এবং সবশেষে তো একটা জোট নিশ্চয়ই ক্ষমতায় আসবে। যেহেতু আপনি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন, সেক্ষেত্রে পরবর্তীতে আপনার কোনো জোটের সাথে যাবার কোনো প্ল্যানিং আছে কিনা বা এরকম কোনো কিছু নিয়ে ভেবেছেন কিনা? আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করছি, জনসমর্থন নিয়ে নির্বাচন করছি, এবং যদি জনগণ সাথে থাকে তাহলে জনসমর্থন নিয়েই সংসদে গিয়ে আমার যে প্রতিশ্রুতিগুলো আছে সেগুলো বাস্তবায়ন করতে কাজ করব। অনেক ধন্যবাদ, এবং আমরা আশা করছি যে আপনার যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে পারবেন, এবং আপনার জন্য শুভকামনা রইল। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডক্টর তাসনিম জারার সঙ্গে। তার সঙ্গে কথা বলে আমি বুঝলাম যে তিনি আসলে ভীষণ রকম আশাবাদী, এবং তার যে ভিন্ন ধারার নির্বাচনী প্রচারণা এবং নির্বাচনকে ঘিরে তার যে সকল কার্যক্রম সেটি আসলে তথাকথিত বা গতানুগতিক রাজনীতির মতো নয়। এবং আমরা তার সঙ্গে কথা বলে তার যে সকল ইশতেহার রয়েছেন সেগুলো নিয়েও জানলাম। আপনারা দেখছিলেন ইউসিবি টু দ্য পয়েন্টের আজকের আয়োজন। আমরা দেখতে চাই ঢাকা 9 আসনে আসলে কে জেতে এবং কে আসলে পরবর্তীতে সংসদে গিয়ে ঢাকা 9 আসনের যে সকল সাধারণ মানুষ রয়েছেন তাদের জন্য কথা বলে। আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আমরা এভাবেই টু দ্য পয়েন্টের মাধ্যমে টু দ্য পয়েন্টে নির্বাচনের যে প্রার্থীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো, জানবো তাদের কথা।